নমস্কার, আমি সুমন ব্যানার্জি, চাতরা নন্দলাল ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিভাগের শিক্ষক। আজ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পারুল প্রকাশনী আয়োজিত 4G ডিজিটাল ক্লাসে ইতিহাসের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত এই বিষয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রী, আশা করব এর দ্বারা তোমরা উপকৃত হবে এবং পারুল প্রকাশনীর যে প্রচেষ্টা এই লকডাউনের সময়, এখন তো আনলকের সময় এসে গেছে, চলছে, তার প্রশংসা যতটাই করা হবে ততটাই কম। এর জন্য পারুল প্রকাশনীর কর্ণধার শ্রদ্ধেয় গৌরদাস সাহা মহাশয়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এর সাথে আমি ধন্যবাদ জানাই পারুল প্রকাশনীর প্রত্যেকটি সদস্যকে, যারা এই রকম একটা সুন্দর প্ল্যাটফর্ম করে দিয়েছেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। যাই হোক, দেখো, তোমাদের বিষয় বিকল্প চিন্তা ও উদ্যোগ। প্রথমেই বলে রাখা ভালো, বিকল্প বলতে কি বোঝায়। আমরা একরকম চিন্তাভাবনা করি, তার বিকল্প চিন্তাভাবনাও করে থাকি। আমরা জানি যে 1757 সাল পলাশির যুদ্ধ থেকে 1857 মহাবিদ্রোহ, কেউ বলছে প্রথম স্বাধীনতার সংগ্রাম, কেউ বলছেন ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম, আবার ইংরেজরা বলেছেন সিপাহী বিদ্রোহ। এই সময়ে অতিক্রান্ত এবং 1857 পরবর্তীকালে ক্ষমতা চলে গেল পুরোপুরি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ইংল্যান্ডের রাজা বা রানীর হাতে। এই যে সময় একটু আগে থেকেই, অর্থাৎ এই সময়ে এই যে মধ্যভাগ, সেই সময় থেকেই কিছু কিছু পরিবর্তন হতে শুরু করে। আজকে সেই পরিবর্তনের ব্যাপারেই কিন্তু আমি জোর দেব। এর সাথে আমি জোর দেব বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে, কারণ আমার মনে হয় তোমরাও ছাত্রছাত্রীরা ইতিহাসের প্রশ্ন কিভাবে লিখবে আর কিভাবে আলোচনা করলে ভালো হবে, সেই বিষয়টাও আমি গুরুত্ব সহকারে তোমাদের আলোচনা করব। দেখো, 18 শতক, সময়টা 18 শতক। ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায় হচ্ছে এই ছাপাখানার প্রসার। ছাপাখানা প্রসার প্রথম কোথায় হয়েছিল আমরা অনেকেই জানি। পরবর্তীকালে আধুনিক ছাপাখানা জার্মানির মেইন শহর, আর 1454 সাল জোহান্স গুটেনবার্গ প্রতিষ্ঠা করেন। যদিও প্রথম দিকের ছাপাখানা চীনে প্রকাশ হলেও এই জোহান্স গুটেনবার্গের সময় থেকেই আস্তে 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 এই ছাপার প্রসার শুরু হয়, শিক্ষার বিস্তার শুরু হয়। আজকে আমরা বলছি যে পারুল প্রকাশনীর কথা। এই প্রকাশনী সংস্থা মানে কি, যারা বিভিন্ন সময় বিভিন্ন বই ছাপছে, তারা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিচ্ছে। এটা একটা অভিনব উদ্যোগ। এই উদ্যোগ শুরু হয়েছে, মোটামুটিভাবে দেখা যায় যে ভারতের ক্ষেত্রে যদি আমরা আসি, ভারতের গোয়ায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হলো 1556 খ্রিস্টাব্দ। গড়ে তোলে কারা না, পর্তুগিজরা। পরবর্তীকালে 1777 জেমস অগাস্টাস হিকি কলকাতায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করলেন। এই সময় পঞ্চানন কর্মকার বাংলা অক্ষরের টাইপ তৈরি করলেন। এই অক্ষরের মাধ্যমেই হ্যালহেড নামে একজন ব্যক্তি, যিনি এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামে বাংলার বই মুদ্রণ করেন। এই সময় উইলিয়াম কেরির কথা না বললেই নয়। 1800 সাল একটি ছাপাখানা স্থাপন করেন। ক্রমে
আস্তে আস্তে ব্যবসায়িক উদ্যোগে অনেকগুলো ছাপাখানা প্রকাশিত হয়। বিভিন্ন পত্র পত্রিকাতে বিভিন্ন লেখা ছাপা হতে শুরু করে এবং এই সময় ব্যবসায়িক উদ্যোগে যারা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 1895 সাল তিনি কলকাতায় ইউ.এন. রায় অ্যান্ড সন্স নামে একটা ছাপাখানা প্রতিষ্ঠা করলেন। তাহলে আজকে যেটা দেখো, আমি বলতে চাইছি যে ছাপাখানার বিকাশ, এটা একটা ছোট একটা ইন্ট্রোডাকশন তোমাদের বললাম যে কিভাবে ছাপাখানার বিকাশ হয়েছে। যে আজকে আমরা বিভিন্ন পাবলিকেশন হাউসের কথা বলছি, আমরা বলছি পারুল প্রকাশনীর কথা। তার মানে কি, এর জয়যাত্রা যখন শুরু হয়েছিল আজ থেকে কয়েক বছর আগে, আস্তে আস্তে এই প্রকাশনী প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে গেছে বিভিন্ন বইয়ের মাধ্যমে। শুধু ছাত্রছাত্রী বললে ভুল হবে, বিভিন্ন বিষয়ের ওপর তারা বই তৈরি করছে। এই তো গেল একটা প্রকাশনী সংস্থার কথা। এবার আসছি যে এই যে বাংলায় কিভাবে ছাপাখানার বিকাশ হলো বা কেন হলো। প্রথমে কি, যখন ছাপাখানা বিকাশ হয়নি, মানুষ হাতে লিখত এবং হাতে লিখতে একটা বই বহু সময় লেগে যেত। লাগার জন্য এই সময়, তাহলে কি হতো যে বহু মানুষের কাছে সেটা পৌঁছতো না। কিন্তু যবে থেকে ছাপা হতে শুরু করলো, মানুষের শিক্ষার বিস্তার হতে শুরু করলো। আজকে তোমরা জানো যে ভারতের সাক্ষরতার হার বাড়ছে, ভারতের সর্বশিক্ষা অভিযান নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে স্কিম নেওয়া হয়েছে, যেখানে মিড ডে মিলের মতো কনসেপ্ট নেওয়া হয়েছে। অর্থাৎ সরকার চাইছে কি, শিক্ষার প্রসার। আর শিক্ষার প্রসার করবে কি করে? সেটা শিক্ষার প্রসার শুধুমাত্র তখনই করা সম্ভব যখন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে বই পৌঁছে যাবে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর পড়াশোনার সরঞ্জামগুলো পৌঁছে যাবে, তখনই তো আসল শিক্ষার বিস্তার ঘটবে। তো যাই হোক, আজকে আমরা যখন আলোচনা করছি যে ছাপাখানার বিস্তার, বাংলার ছাপাখানার বিকাশ, কিভাবে কারিগরি শিক্ষার বিকাশ হলো, কিভাবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হলো, এই জন্যই এটাকে বলা হচ্ছে বিকল্প চিন্তা। দেখো, যদি মুঘল আমলের কথা বলা হয়, উর্দু বা ফার্সির ওপর অতিরিক্ত জোর দেয়া হতো, কারণ তখন মনে করা হতো কি, উর্দু বা ফার্সি শিখলে চাকরি পাওয়া যাবে। আস্তে আস্তে মুঘলদের সাম্রাজ্য অতিক্রান্ত, এসে গেল ইংরেজেরা। শুরু হলো কি, ইংরাজি শিক্ষার প্রসার। যারা ইংরাজি জানে তারা সরকারি বিভিন্ন পদে চাকরি পাবে এবং এই সরকারি চাকরি পাওয়ার একটা প্রধান উপকরণ হয়ে গেল ইংরাজি ভাষা জানতে পারা, বুঝতে পারা এবং সর্বোপরি লিখতে পারা। তো এই অবস্থায় আমরা যখন ছাপাখানা বিস্তারের কথা বারবার বলছি, তো আস্তে আস্তে দেখা গেল এই সময়ের বিভিন্ন মনীষীরা যারা মনে করলেন এই এই যে পড়াশোনাটাকে, এই শিক্ষা ব্যবস্থাটাকে জনগণের মধ্যে একদম পৌঁছে দিতে হবে। যদি জনগণ এর মধ্যে শিক্ষার সার্বিক বিস্তার হয় তাহলে সেটা অনেক ভালো। জনগণ বুঝতে পারবে, জনগণ লিখতে পারবে, জনগণ বুঝতে পারবে, এইভাবেই শিক্ষার আসল বিস্তার হবে। কারণ সর্বসাধারণের জন্য শিক্ষাই তো সর্বশিক্ষা। যেখানে সর্বসাধারণ শিক্ষিত হয় না, মুষ্টিমেয় কিছু লোক শিক্ষিত হয়, সেই শিক্ষার ভ্যালু থাকে না। তাই প্রথম দিকে যেহেতু মুষ্টিমেয় কিছু লোকের হাতেই শিক্ষা ব্যবস্থা কেন্দ্রীভূত ছিল, আস্তে আস্তে দেখা যাবে এই শিক্ষা ব্যবস্থার বিস্তার হতে শুরু করবে। যাই হোক, এই সময় বাংলায় আমি আগেই বলেছি ছাপাখানার বিস্তার। আজকে নিশ্চয়ই আমি ছাপাখানার বিস্তারের ওপর আরও ডিটেলসে আলোচনা করব। এবার যেটাকে নিয়ে একটু আলোচনা করব, কারিগরি শিক্ষার বিকাশ। দেখো, কারিগরি শিক্ষা বলতে কি বোঝায়? খুব সাধারণ কথায় বলতে গেলে হাতে কলমে শিক্ষা, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষ হাতে কলমে শিক্ষিত হয়। 19 শতকে পাশ্চাত্য শিক্ষার হাত ধরে বাংলার শিক্ষা বিস্তারের দারুণ উন্নতি হয়। বহু বাঙালি কৃতি ছাত্র বিজ্ঞান শাস্ত্রে পারদর্শী হয়ে ওঠে। তাদের প্রচেষ্টায় কলকাতায় অনেকগুলি বিজ্ঞান শিক্ষার প্রতিষ্ঠানও গড়ে ওঠে। তোমরা আগেই জানো এর নামগুলো: ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, ডক্টর মহেন্দ্রলাল সরকার; কলকাতা বিজ্ঞান কলেজ, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, স্যার তারকনাথ পালিত, স্যার রাসবিহারী বসু
প্রমুখরা তৈরি করেন। বসু বিজ্ঞান মন্দির, অন্যতম প্রধান জগদীশচন্দ্র বসু, অর্থাৎ কি কারিগরি শিক্ষার বিস্তার হতে শুরু করে দিল। এই সময় বাংলার কারিগরি শিক্ষার বিস্তারের ক্ষেত্রে জাতীয় শিক্ষা পর্ষদ অর্থাৎ 1906 সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, এর উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট একটা অন্যতম ভূমিকা নিয়ে যায়। যাই হোক, এই যে বিভিন্নভাবে শিক্ষার যখন প্রসার হলো, কারিগরি শিক্ষার প্রসার হলো, মানুষ হাতে কলমে শিখলো, জানবে যে মানুষের রবীন্দ্রনাথের একটা কথা এ প্রসঙ্গে আমি বলবো। রবীন্দ্রনাথ তার একটা লেখায় বলেছিলেন যে জামা কিনতে গেলাম, পাইলাম এক পাটি মোজা। তখনকার দিনের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলেছিলেন, অর্থাৎ যে শিক্ষা আমাদের কাজে লাগে না সেই শিক্ষায় শিক্ষিত হয়ে লাভটা কি? বরঞ্চ যে শিক্ষা কাজে লাগে, যে শিক্ষায় আমরা সঠিকভাবে শিক্ষিত হয়ে উঠতে পারবো, সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে। দেখবে বর্তমানের বিভিন্ন ইনস্টিটিউট, বর্তমানের বিভিন্ন ইউনিভার্সিটি, তারা জোর দিচ্ছে কিসে? তারা জোর দিচ্ছে হচ্ছে কিভাবে তুমি বিকল্প শিক্ষায় শিক্ষিত হবে, কিভাবে কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে। তৈরি হয়েছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক কলেজ, বিভিন্ন কলেজ, যেখানে ছাত্র এবং ছাত্রীরা হাতে কলমে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত দাঁড়িয়ে আছে। তারা বুঝতে পেরেছিলেন সেই সময় যে কিভাবে তোমরা শিক্ষিত হবে, কিভাবে ভারতীয়রা শিক্ষিত হবে। এই শিক্ষার প্রধান মাধ্যম কি? কারিগরি শিক্ষা। এই শিক্ষার প্রধান মাধ্যম কি? যাতে সবার কাছে শিক্ষা সামগ্রী পৌঁছে যায়, অর্থাৎ প্রকাশনী। তারা নিজেদের উদ্যোগে বিভিন্ন প্রকাশনী সংস্থা তৈরি করেন। শুধু যে প্রফিটেবল ইনস্টিটিউশন হিসেবে করেনি, তাদের অন্যতম একটা লক্ষ্য ছিল যে শুধু যে রোজগার করব, পয়সা রোজগার করব তা নয়। তারা চেয়েছিল, মন থেকে চেয়েছিল শিক্ষার বিস্তার। আর শিক্ষার বিস্তার চেয়েছিল বলেই তারা কিন্তু প্রথমেই এগিয়ে এসেছিল। হ্যাঁ, এটা একটা নিঃসন্দেহে একটা দিক আছে যে ব্যবসার একটা প্রধান দিকই হচ্ছে সেখান থেকে অর্থ উপার্জন করা। সে তো হবেই, না হলে একটা ব্যবসা চলবে কি করে? কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে সেই সময়ের শিক্ষা ব্যবস্থাকে একটা গতির সঞ্চয় করেছিল এই বিকল্প চিন্তা এবং উদ্যোগ। দেখো, এই চ্যাপ্টারে তোমরা যখন বিভিন্ন জিনিস আলোচনা করবে, একটা বিষয় আমি একটু আলোচনা করব, যেখানে বাংলার ধরো ছাপাখানার বিকাশ একটা বিষয় নিয়ে তুমি আলোচনা করতে চাইছো। সেক্ষেত্রে তুমি কিন্তু একটা ডায়াগ্রাম করবে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে স্যার ইতিহাসেও ডায়াগ্রাম? আমরা তো বিজ্ঞানে করে থাকি, আমরা অনেক সময় ভূগোলেও করে থাকি, কিন্তু তুমি তোমার খাতাটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করো যেটা তোমার সর্বাঙ্গীন ভালো নম্বর হতে সাহায্য করবে। সেটা কি? যে ডায়াগ্রামটা কি? বাংলার ছাপাখানার বিকাশ। সেই জায়গাটায় তোমরা মুদ্রিত বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্বন্ধ একটা ডায়াগ্রামের মধ্যে দেখাচ্ছ, মুদ্রিত বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্বন্ধ। নেক্সট পয়েন্ট তোমরা লিখলে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ, অর্থাৎ এই যে বললাম যে ছাপাখানা কিন্তু একটা ব্যবসায়িক উদ্যোগে তৈরি হয়েছিল, সেই জায়গাটা। তারপরে লিখলে কি? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ইউএন রায় অ্যান্ড সন্স, এই জায়গাটা। অর্থাৎ এইভাবে একটা ডায়াগ্রাম করে নিলে বাংলার ছাপাখানার বিকাশের ওপর, তারপর শুধু এই পয়েন্টগুলো করে নিলে, ডায়াগ্রাম করে নিলে, তারপর সেটাকে নিয়ে লিখতে শুরু করবে। এরপর ধরো তোমাদের একটা প্রশ্ন অনেক সময় আসে যে বাংলার বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার বিকাশ। বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ, আমি আগেই বলেছি বিজ্ঞান শিক্ষা ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। শুধু যে বিজ্ঞান আমরা শিখবো না, বিজ্ঞান আমরা পড়বো না তা নয়। দেশকে এগিয়ে যেতে গেলে যেমন বিজ্ঞানেরও প্রয়োজন, তেমনি অন্যান্য শিক্ষা ব্যবস্থারও প্রয়োজন, সমান প্রয়োজন। তো যাই হোক, যখন তোমরা একটা আলোচনা করছো ধরো যে বাংলার বিজ্ঞান শিক্ষা বা কারিগরি শিক্ষার বিকাশ, তাহলে তখন কি আলোচনা করবে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এর কথা তোমাদের বলতেই হবে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এর উল্লেখ করতেই হবে। এক্ষেত্রে কলকাতা বিজ্ঞান কলেজের কথা আসবে, বসু বিজ্ঞান মন্দিরের কথা আসবে, জাতীয় শিক্ষা পর্ষদের কথা আসবে এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর কথা আসবে। অর্থাৎ কি? তোমরা একটা ডায়াগ্রামের মধ্যে কী কী লিখবে? সেখানে লিখবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, উল্লেখ করবে কি? কলকাতা বিজ্ঞান কলেজের কথা, উল্লেখ করবে বসু বিজ্ঞান মন্দিরের কথা, উল্লেখ করবে তোমরা জাতীয় শিক্ষা পরিষদের কথা এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কথা। এই ডায়াগ্রামটা করার পর শুধু এইটুকুনেই লিখবে তা নয় কিন্তু, এরপরে তার ডিটেলসটা তোমরা লিখবে। তাহলে কি হবে? একজন টিচার যখন খাতা দেখবে তখন সে বুঝতে পারবে যে
এই ছাত্র বা ছাত্রীটি একটা অন্য রকমভাবে উপস্থাপন করেছে। আমরা তো সবাই চাই যে বিষয় তো আমরা জানি, কিন্তু উপস্থাপন করার ক্ষমতাই একটা লেখাকে আলাদা করে দেয়। তোমরা শুধু উপস্থাপন করার ওপর জোর দাও, কিভাবে করলে ভালো হবে সেইটা আমি আলোচনা করে দিচ্ছি। এবার ঔপনিবেশিক শিক্ষা বা ধারণা। ঔপনিবেশিক শিক্ষা বলতে কি বোঝায়? আমি আগেই বলেছি যে সেই সময়ের যে শিক্ষা ব্যবস্থা ছিল তার থেকে সম্পূর্ণ আলাদা। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতেই হয় যে সেই সময়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলেছিলেন যে জামা কিনতে গেলাম পাইলাম এক পাটি মোজা। অথবা তিনি অন্য জায়গায় উল্লেখ করছেন যে এই শিক্ষায় শিক্ষিত হলে প্রত্যেকের কিন্তু চাকরির সংস্থান হচ্ছে না। যে শিক্ষা আমাদের সব কিছুর সর্বাঙ্গীন বিকাশ করে সেই শিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন। তো যাই হোক, এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার শান্তিনিকেতন ভাবনা এবং বিশ্বভারতী প্রতিষ্ঠার কথা বলতে হবে। কি? রবীন্দ্রনাথ ঠাকুর, তার শান্তিনিকেতন ভাবনা এবং বিশ্বভারতী প্রতিষ্ঠা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। দেখো, এর আগে কেউ কোনোদিন ভাবেইনি যে প্রকৃতির কোলে বসেও পড়াশোনা করা যায়। আজকে আমরা দেখছি যে প্রকৃতির বুকে পড়াশোনা করা হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে এইভাবে পড়াশোনা করা হচ্ছে। এর পথিকৃৎ দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি একজন বাঙালি। আর আমরা গর্বিত, আমরা সেই জায়গার মানুষ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছেন, যেখানে বিদ্যাসাগর জন্মেছেন, যেখানে রাজা রামমোহন রায় জন্মেছেন, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মেছেন। তো যাই হোক, এই শিক্ষা ব্যবস্থার উপর রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা অনন্য, অসাধারণ। যতটাই বলবো ততটাই হয়তো কম হবে। যাই হোক, এক্ষেত্রে তোমরা প্রকৃতি মানুষ শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা, এই জায়গাটাকে নিয়ে আলোচনা করবে। কি বললাম? প্রকৃতি মানুষ আর শিক্ষার সমন্বয়, এই বিষয়টার উপর একটু জোর দেবে। কারণ তোমাদের একটা প্রশ্ন আসে, অনেক সময় দেয় যে প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা। তাহলে কি তিনি একদিকে প্রকৃতির সাথে শিক্ষার সমন্বয় ঘটাচ্ছেন? তিনি মনে করছেন কি যে শিক্ষিত হতে হবে কিভাবে? যে যে শিক্ষা আমাদের সর্বাঙ্গীন উন্নতি করবে, প্রকৃতির কোল থেকে আমাদের শিক্ষিত হতে হবে। সেখান থেকে বসে আমরা আলোচনা করলে যে শিক্ষায় আমরা দীর্ঘদিন মনে রাখতে পারবো, কাজে লাগাতে পারবো, সেটাই তো প্রকৃত শিক্ষা। তা এই চিন্তাভাবনা নিয়েই কিন্তু ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার একটা সমালোচনা করা হয়েছিল। শুধু কন্টিনিউয়াস, শুধু পড়া নয়, শুধু কন্টিনিউয়াস যেটা কাজে লাগবে সেইরকম শিক্ষা ব্যবস্থার কথা কিন্তু বলা হয়েছে। আজকে এই বিষয়টা যখন আমি আলোচনা করছি তখন আমি একবারে ডিটেলসে চলে যাব যে কিভাবে বাংলার ছাপাখানার বিকাশ হয়েছে, যে কিভাবে ছাপাখানার বিকাশ হয়েছে। বা তোমরা ধরো যে বাংলায় কিভাবে ছাপাখানার বিকাশ ঘটে, যদি এই ধরনের কোনো প্রশ্ন দেয় যে কিভাবে ছাপাখানার বিকাশ ঘটে। দেখো, আমি বললাম যে আগেই বলেছি বিভিন্ন প্রকাশনী সংস্থার উদ্যোগে হয়। বিভিন্ন প্রকার সেই সময়ের যারা জ্ঞানী মানুষ তারা এগিয়ে আসেন। তারা মনে করেন যে শিক্ষাটাকে সর্বজনীন করতে হবে, সবার মাঝে পৌঁছে দিতে হবে। আজকের কনসেপ্টে তোমরা দেখো সর্বশিক্ষা অভিযান নেওয়া হচ্ছে, সবার শিক্ষা সবার উন্নতি। দেখবে তোমাদের লেখাই থাকে সাইনবোর্ডে সর্বশিক্ষা অভিযানের। তো যেখানে বলা হচ্ছে যে সবাই শিক্ষিত হবে। তো এই চিন্তাভাবনায় ছাপাখানার বিকাশ না ঘটলে সম্ভব কি হতো? যদি আমরা এই সময় পড়ে থাকতাম সেই হাতের লেখা হচ্ছে একটা বই, বহু সময় লেগে যায়, তাহলে কি সর্বশিক্ষা কখনো বাস্তবায়িত হতো? এর প্রধান কাজটাই করেছে কিন্তু বিভিন্ন প্রকাশনী সংস্থা। যাই হোক, যে জায়গায় ছিলাম সে জায়গায় চলে আসি। কারণ এই ধরনের যে প্রশ্নগুলো, সেটা অনেক সময় একটা ছাত্র বা ছাত্রীর একটু অসুবিধা হয়। তা কি আলোচনা করবে সেটা আলোচনা করে দিই। বাংলা ছাপাখানার বিকাশ সম্পর্কে লেখো, তোমাদের একটা প্রশ্ন আসে। সেক্ষেত্রে তুমি প্রথমেই উল্লেখ করবে যে 18 শতকের শেষ দিকে বাংলায় ছাপাখানার বিকাশ হয়। 1778 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে বাংলার বিভিন্ন স্থানে অনেকগুলো ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এবার আসছি তার ডিটেলস আলোচনায়, পয়েন্ট। অর্থাৎ বাংলায় ছাপাখানার বিকাশ কিভাবে, এই ছাপাখানার বিকাশ হলো সেটা কি? হিকির প্রেস। হিকির প্রেস মানে কি? 1778 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি সর্বপ্রথম কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করলেন। সেই প্রেস থেকেই তিনি হিকির গেজেট নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। দেখো, সাপ্তাহিক পত্রিকা, প্রত্যেক সপ্তাহে যে পত্রিকা প্রকাশিত হয় সেটাই তো সাপ্তাহিক। সেই সময় দেখবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে পাক্ষিক পত্রিকা আছে,
কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে মাসিক পত্রিকা আছে। তার মানে কি, যে সময়ে এই পত্রিকা প্রকাশিত হতো সেই পত্রিকার কথাই এখানে বলা হয়েছে। এরপর হিকির প্রেসের পর যে কথাটা তোমরা উল্লেখ করবে, জাকারিয়ার প্রেস। জাকারিয়া কে ছিলেন? জন জাকারিয়া নামে এক খ্রিশ্চান মিশনারি 1779 সালে কলকাতায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। জন জাকারিয়া যে প্রতিষ্ঠা করেন ছাপাখানা, সেটাই জাকারিয়া প্রেস নামে পরিচিত। যাই হোক, এই প্রেসে তাহলে কি করা হতো? ধর্মগ্রন্থ, বর্ষপঞ্জি, আদালতের বিভিন্ন কাগজপত্র, এইগুলো কিন্তু ছাপানো হতো। দেখো কি কি বলছি, ধর্মগ্রন্থ। সেই সময় যারা এসছিল তাদের যে ধর্মগ্রন্থ, বেশিরভাগ খ্রিশ্চান এসছে যারা, তারা বাইবেল তাদের ছাপাখানায় ছাপতে শুরু করে। আর কি করে? বর্ষপঞ্জি। এছাড়া আর কি করে? আদালতের যে বিভিন্ন কাগজপত্র, যে কোনো প্রয়োজন, সেগুলো তারা ছাপতে শুরু করে। এর পরের পয়েন্ট কি করবে? উইলকিন্সের প্রেস। 1778 খ্রিস্টাব্দে চার্লস উইলকিন্স নামে এক ইংরেজ কর্মচারী হুগলির চুঁচুড়ায় একটা ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং এখানেই তিনি হ্যালহেডের যে ব্যাকরণ গ্রন্থ তিনি ছাপতেন। খুব গুরুত্বপূর্ণ, হ্যালহেডের ব্যাকরণ ছাপার একটা অন্যতম মাধ্যম ছিল এই উইলকিন্সের প্রেস 1778। এর পরে যে প্রেসটার কথা আসবে সেটা অনেকেই তোমরা জানো, উইলিয়াম কেরি সম্পর্কে বলা হয় যে উইলিয়াম কেরি ইন্ট্রোডিউসড দ্য ফার্স্ট প্রেস ইন ইন্ডিয়া, এইভাবে অনেক সময় আলোচনা করা হয়। তো যাই হোক, শ্রীরামপুর প্রেস, যেটার সাথে ওতপ্রোতভাবে জড়িত উইলিয়াম কেরি এবং শ্রীরামপুর কলেজ পরবর্তীকালে। মার্শম্যান, কেরি ও ওয়ার্ড, এই 3 খ্রিশ্চান মিশনারি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এই প্রেস থেকেই দিগদর্শন, সমাচার দর্পণ প্রভৃতি সংবাদপত্র কিন্তু ছাপা হতো। তাহলে 3 জন খুব ইম্পর্ট্যান্ট, শ্রীরামপুর ত্রয়ী, মার্শম্যান, কেরি এবং ওয়ার্ড, এরা কিন্তু কি করলেন, যে একটা প্রেস তৈরি করলেন 1800 সাল, যেখানে ছাপাখানা মাধ্যমে দিগদর্শন, সমাচার দর্পণ, বিভিন্ন গ্রন্থ ছাপা হতে শুরু করলো। মনে রাখবে, সেই সময় যারা ইউরোপ থেকে এসেছিল তারা কিন্তু এইখানকার ভাষা অর্থাৎ বাংলা ভাষা জানতো না, তারা মূলত ইংরাজি জেনে আসতো। কিন্তু তাদের তো বাংলা ভাষা জানতে হবে, না জানলে তারা এখানে কাজ করবে কি করে? এখানকার মানুষ তো বাংলায় কথা বলে। যাই হোক, সেই আলোচনায় যেটা বলছিলাম, যে এই সময় মার্শম্যান, কেরি, এরা কি করলেন, এরা কিভাবে তারা এখানকার মানুষের ভাষা সম্পর্কে জানবে, তাদের জন্য সহজে বিভিন্ন বই ছাপা হতে শুরু করলো, যাতে এখানকার মানুষ সম্পর্কে তাদের ধারণা হয়, এখানকার ভাষা সম্পর্কে তাদের ধারণা হয়, এখানে কাজ করতে তাদের সুবিধা হয়। এই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু শ্রীরামপুর প্রেসের ভূমিকা। এবং শেষে এই প্রশ্নের ক্ষেত্রে, ধরো এটা একটা 4 নম্বরের প্রশ্ন, কারণ আমি প্রশ্ন ধরে ধরে আলোচনা করব, সেক্ষেত্রে মূল্যায়ন যেটা খুব প্রয়োজন। অনেক সময় অনেক ছাত্রছাত্রীরাই লেখে, আবার অনেকে একটু ভুলে যায় তাড়াহুড়ো করতে গিয়ে। প্রশ্নে অতি অবশ্যই একটা কনক্লুশন করা প্রয়োজন, যেটাকে আমরা মূল্যায়ন বলছি। তো যাই হোক, এইভাবে ইউরোপীয়দের উদ্যোগে বাংলায় একাধিক ছাপাখানা প্রতিষ্ঠিত হয় এবং ক্রমে ছাপাখানা শিল্পের শ্রীবৃদ্ধি ঘটতে থাকে এবং পরবর্তী সময়ে অনেক ছাপাখানা গড়ে ওঠে এবং এই ক্ষেত্রে পরবর্তীকালে দেখা যাবে বাঙালিরাও এগিয়ে আসে। তো যাই হোক, তাহলে এই বললাম যে প্রথমে ইউরোপীয়রা এবং পরে দেখা যাচ্ছে বাঙালিরা, অর্থাৎ বাঙালি বিভিন্ন উদ্যোগী যারা ব্যবসায়িক উদ্যোগে এই ছাপাখানা শিল্পের প্রসার ঘটাতে শুরু করে দিলেন। নেক্সট, খুব ইম্পর্ট্যান্ট এই পার্টটা থেকে, অর্থাৎ ছাপাখানার বিকাশ। আজকের টপিক হচ্ছে এখানের, যেটাকে নিয়ে এখন আলোচনা করছি, সেখানে হচ্ছে ছাপাখানার বিকাশ। সেই ছাপাখানার বিকাশে হিকির অবদান, জেমস অগাস্টাস হিকি, এর অবদান কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের, যে ছাপাখানা শিল্পের হিকির অবদান। প্রথমে তোমরা উল্লেখ করবে যে প্রাথমিক উদ্যোগ। হিকি ছিলেন একজন আইরিশ। 1772 খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন জাহাজ ব্যবসা করার জন্য, কিন্তু নানা কারণে সেই সময় উনি ঋণের জালে জড়িয়ে পড়েন এবং তার ফলে তার হাজতবাসও হয়। জেলে বসেই তিনি একটি ছাপাখানা কেনার চিন্তা ভাবনা করতে থাকেন, কারণ উনি মনে করেছিলেন এই শিল্পে কিন্তু এখানের উন্নতির অনেক জায়গা আছে। তাই তিনি
জেলে বসেই চিন্তা ভাবনা করেন যে আমরা যদি পরবর্তীকালে জেল থেকে বেরিয়ে উনি একটা ছাপাখানার বিকাশ করেন বা ছাপাখানা নির্মাণ করেন, তাহলে তার একটা মার্কেট ভ্যালু আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আছে যে ছাপাখানা প্রতিষ্ঠা শুধু তো উদ্যোগ নিলেই হবে না বা চিন্তা করলেই হবে না, তাকে বাস্তবায়িত করতে হবে। আর এই বাস্তবায়িত করবে কি করে? না, সেটা হচ্ছে যে ছাপাখানার প্রতিষ্ঠা। শেষ পর্যন্ত 2000 টাকা সংগ্রহ করে 1777 সালে কলকাতায় একটা ছাপাখানা তিনি প্রতিষ্ঠাও করলেন। অর্থাৎ কি, তার পুঁজি সেই সময়ের পরিপ্রেক্ষিতে 2000 টাকা। এর পরের পয়েন্ট তোমরা উল্লেখ করবে মুদ্রণ আর প্রকাশনা। ছাপাখানায় ইংরেজ কোম্পানির বিল, বাট্টা প্রভৃতি কাগজপত্র ছাপানো হতো। তার মানে কি, যে কোনো প্রয়োজন সেইটাকে খুব গুরুত্ব দেয়া হচ্ছে। যে যেই জায়গাটার গুরুত্বপূর্ণ কি, বিভিন্ন ইংরেজের যে কোনো প্রয়োজন, অর্থাৎ বিল, রসিদ, বাট্টা, এই জিনিসগুলো এখানে ছাপা হতে শুরু করে দিল। এই প্রেসেই 1780 সালে বেঙ্গল গেজেট নামে একটা সাপ্তাহিক ইংরাজি পত্রিকা ছাপা হতে শুরু করলো। বেঙ্গল গেজেট সাপ্তাহিক পত্রিকা, দেখো সপ্তাহে সপ্তাহে বেরোচ্ছে। এর পরিণতি কি হলো? নিশ্চয়ই তো একটা পরিণতি হবে, উদ্যোগ তো নেওয়া হলো। নানা কারণে পরবর্তীকালে দেখা যায় যে হিকির সাথে ইংরেজ কোম্পানির একটা দ্বন্দ্ব শুরু হয়, কারণ তখন হচ্ছে যে কোম্পানির শাসন চলছে। এই অবস্থায় 1782 সালে প্রেসটি বন্ধ হয়ে যায়। যাই হোক, এবং এটাও স্বীকার করার উপায় নেই যে তোমরা লাস্টে মূল্যায়নে অতি অবশ্যই বলবে যে জেমস অগাস্টাস হিকির হাত ধরেই কিন্তু বাংলায় ছাপাখানা তথা মুদ্রণ শিল্পের একটা জয়যাত্রা শুরু হয়ে গিয়েছিল। এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। যাই হোক, মুদ্রণের ক্ষেত্রে নেক্সট কোয়েশ্চেন তোমাদের একটা আসে যে মুদ্রণের ক্ষেত্রে চার্লস উইলকিন্সের অবদান লেখো। খুব ইম্পর্ট্যান্ট, চার্লস উইলকিন্সের অবদান। মুদ্রণের ক্ষেত্রে চার্লস উইলকিন্সের অবদান। চার্লস উইলকিন্স কে ছিলেন আগে উল্লেখ করবে, যে তিনি কে, তারপরে তো তার অবদান আসবে। চার্লস উইলকিন্স ছিলেন একজন প্রাচ্য ভাষাবিদ। দেখো, আমরা দুটো জিনিস জানি, একটা হচ্ছে প্রাচ্য, একটা হচ্ছে পাশ্চাত্য। তো তিনি ছিলেন একজন প্রাচ্য ভাষাবিদ তথা এশিয়াটিক সোসাইটির একটা অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। এশিয়াটিক সোসাইটি যারা মানে প্রতিষ্ঠা করেন, তার অন্যতম একজন সদস্য ছিলেন এই চার্লস উইলকিন্স। তিনি আমাদের কাছে যদিও যে মুদ্রাকর হিসেবেই কিন্তু অধিক পরিচিত। অর্থাৎ তার অবদানটা কোথায়, যে তার চিন্তাভাবনা কোথায়, তার অবদানের দিক থেকে। যিনি ভারতে যখন আসেন, চার্লস উইলকিন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী তথা টাইপরাইটার হিসেবে, মানে কর্মচারী হিসেবেই তিনি ভারতে আসেন। তখনকার দিনে তো কম্পিউটার আসেনি, সব টাইপরাইটারে মানে করা হতো কাজ। তো যাই হোক, তিনি সেই সময় যে বাংলা, হিন্দি, ফার্সি বিভিন্ন ভাষায় জ্ঞান অর্জন করেন। দেখো, একটা মানুষকে বুঝতে গেলে, এখানকার লোকেদের বুঝতে গেলে, এখানে বাংলাভাষী আছে, সেই সময় কিছু সংস্কৃতেও মানুষ কথা বলে, ফার্সিতে আছে। তো সেই মানুষের ভাষাগুলো না বুঝলে মানুষকে নিয়ে কাজ করা যাবে না। যে যেখানেই কাজ করুক না কেন, তাকে সেই ল্যাঙ্গুয়েজটা বুঝতে হয়। তো যাই হোক, এরপরে মুদ্রণ কাজে তিনি যোগদান করেন। সেটা কোন সময়? সেটা হচ্ছে 1778 নাগাদ ওয়ারেন হেস্টিংসের নির্দেশে তিনি হ্যালহেডের গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি মুদ্রণের জন্য আসেন। এই সময় তিনি যে যে সেই সময় ছিল ছেনিকাটা বাংলা হরফ, অর্থাৎ বাংলা হরফ আজকের মতো নয়, সেই ছেনিকাটা বাংলা হরফের তিনি তৈরি করেন এবং এই কাজে সাহায্য করেন, আগেই তার নাম আমি বলেছি, পঞ্চানন কর্মকার নামে হুগলির এক মুদ্রণ শিল্পী। যাই হোক, নেক্সট পয়েন্ট তোমরা উল্লেখ করবে সরকারি ছাপাখানার দায়িত্ব গ্রহণ। সেটা কি? ইতিমধ্যেই কোম্পানির যাবতীয় কাজ ছাপা হতো হিকির প্রেসে, কারণ হিকির প্রেস খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায়। কিন্তু সরকারের সাথে, ওই যে বললাম, কিছুদিন পরেই দেখা যাচ্ছে এই সব ছাপাখানায় যখন সরকার বিরোধী কোনো জিনিস ছাপা হয়ে গেল, তখনই মনোমালিন্য দেখা গেল সরকারের সাথে। এটা চিরকালই হয়ে থাকে এবং সরকার যে পরবর্তীকালে তার সাথে একটা সমস্যা তৈরি হয়, একটা দূরত্ব তৈরি হয়। কিন্তু যাই হোক, তিনি যদিও নিজের উদ্যোগেই 1779 সাল এ গ্রামার অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ নামে একটি বই প্রকাশ করেন। এছাড়াও ভগবদ্গীতা গ্রন্থটিও তিনি মুদ্রিত করেন। অর্থাৎ এইভাবেই দেখা গেল যে বিভিন্ন মুদ্রণ শিল্পে অগ্রগতি হতে শুরু করলো এবং তাকে সেজন্যই মুদ্রণ শিল্পের জনক বলা হয়। এটা একটা শর্ট কোয়েশ্চেন অনেক সময় আসে, যে মুদ্রণ শিল্পের জনককে।
এই মানুষটার কথাই বলবো, যে চার্লস উইলকি, যেখানে মুদ্রণের ক্ষেত্রে তার বিশাল অবদান ছিল। তো যাই হোক, নেক্সট খুব ইম্পর্ট্যান্ট তোমাদের ক্ষেত্রে প্রশ্ন, শ্রীরামপুর প্রেস। আগেই যদিও আমি এই চ্যাপ্টারের যখন সিনপসিস করছিলাম আলোচনার প্রসঙ্গে, আমি ফার্স্টে আলোচনা করেছিলাম যে চ্যাপ্টারে কি আছে, সেই বিষয়টাকে আগে আলোচনা করে দিচ্ছি। কেন বিকল্প চিন্তা বা উদ্যোগ বলা হচ্ছে, সেই জায়গাটা আলোচনা করে এসেছি, যে বিকল্প কি বা কেন কেন আমরা বিকল্প বলি। খুব ইম্পর্ট্যান্ট একটা টিকা হিসেবে তোমাদের এখানে আসে, সেটা হচ্ছে শ্রীরামপুর প্রেস। এর কথা, নাম, তাদের নাম যারা যারা করেছেন, কেরি, মার্সম্যান, ওয়ার্ড, এদের কথা আগেই আমি বলেছি। কিন্তু শুধু ওইটুকুনি বললেই তো একটা নাম্বার পাবে না, বা একটা 4 নাম্বারের প্রশ্ন নিশ্চয়ই তুমি কেরি, মার্সম্যান, ওয়ার্ড, শ্রীরামপুরে একটি ছাপাখানা 1800 সালে প্রতিষ্ঠা করেন যা শ্রীরামপুর প্রেস নামে পরিচিত, এইটুকুনি লিখলে কিন্তু হবে না। তাহলে প্রথম কি লিখবে? যেটা প্রথম লিখবে, প্রেস প্রতিষ্ঠা, অর্থাৎ এই 3 জন মানুষের কথা, কেরি, মার্সম্যান, ওয়ার্ড 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন যা শ্রীরামপুর প্রেস নামে পরিচিত। এবার আলোচনা প্রসঙ্গে তোমরা প্রকাশনা, অর্থাৎ এই প্রেসে নানা ধরনের বই বা প্রকাশনা জন্য ছাপা হতো, সেগুলো কি কি? প্রথম যেটা উল্লেখ করতেই হয় সেটা হচ্ছে ধর্মগ্রন্থ। এখান থেকে অনেক ধর্মগ্রন্থ বাংলা ইংরাজি ভাষায় ছাপা হতো। নিউ টেস্টামেন্ট, বাইবেলের যে বাংলা ভাষায় অনুবাদ করা হয়, তার একটা অন্যতম কারণ এখানে খ্রিশ্চান মিশনারিদের মধ্যে প্রচার করা, বা যারা খ্রিশ্চান ধর্ম গ্রহণ করতে চাইছে তারা যাতে বাইবেলটা সহজেই পড়তে পারে। কারণ সেই সময় সবাই তো আর ইংরাজি ভাষায় শিক্ষিত হয়ে ওঠেনি, মানুষ বাংলা জানে। তো বাঙালিরা যারা খ্রিশ্চান ধর্ম গ্রহণ করেছে তাদের ক্ষেত্রে সুবিধা হবে কি, যদি বাইবেলটায় বাংলায় অনুবাদ করা হয়। এক্ষেত্রেও কিন্তু তাদের একটা উদ্যোগ ছিল কি, খ্রিশ্চান মিশনারিদের কিভাবে আমরা খ্রিশ্চান ধর্মের প্রসার ঘটাবো। তো যাই হোক, এই ধর্মগ্রন্থ যেটা নিউ টেস্টামেন্টের বাইবেলে বললাম, বাংলায় অনুবাদ করেও ছাপা হতে শুরু করে। ধর্ম পুস্তকের নামেও বাইবেল ছাপা হতে থাকে, এবং অন্যান্য গ্রন্থ, শুধু তো বাইবেল নয়। 1832-এ এই প্রেস থেকে 40টি ভাষায় 2 লক্ষের বেশি বই ছাপানো হয়। সেই সময়ের পরিপ্রেক্ষিতে 2 লক্ষ কিন্তু বিশাল সংখ্যা। আজকের দিনে ভাবলে হবে না, আজকে এক একটা প্রকাশনী সংস্থা একসাথে প্রচুর বই ছাপায়, কিন্তু সেই সময় সালটা দেখো 1832-এর মধ্যে এই প্রেস থেকে 40টি ভাষায়, 40টি ল্যাঙ্গুয়েজে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে কি 2 লক্ষের বেশি বই ছাপানো হয়। যেখানে উল্লেখযোগ্য রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের 32 সিংহাসন, কাশিরাম দাসের মহাভারত এবং কীর্তিবাসের রামায়ণ এক্ষেত্রে উল্লেখযোগ্য। এবার আসছে যে সংবাদপত্র, শুধু যে ধর্মগ্রন্থ, অন্যান্য গ্রন্থ এইগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, সংবাদপত্র ছাপা হতে শুরু করলো। এখানে ছাপা হতো সমাচার দর্পণ, দিগদর্শন ইত্যাদি সংবাদপত্র। এবং এই শ্রীরামপুর প্রেসের হাত ধরেই কিন্তু এই মুদ্রণ শিল্পের নতুন শ্রীবৃদ্ধি ঘটে। তেমনি শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান চর্চা ছড়িয়ে পড়ে। যেমন মুদ্রণ শিল্পের শ্রীবৃদ্ধি ঘটে, তার সাথে কিন্তু শিক্ষা দীক্ষা, বিভিন্ন শিক্ষা, সেটাও কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ কিভাবে শ্রীরামপুর প্রেস তার অবদানটা চারিদিকে ছড়িয়ে পড়তে সাহায্য করেছিল। এবার যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, এতক্ষণ তো আমি বলছিলাম যে কিভাবে প্রকাশনী সংস্থা যারা বিভিন্ন প্রেসের মাধ্যমে কিভাবে ছাপা হতে শুরু করে বই, তার একটা অন্যতম কারণটা কি? অন্যতম কারণ হচ্ছে যে এইভাবে শিক্ষার বিস্তার হয়। তো এই শিক্ষার বিস্তার নিয়ে যখন আমি আলোচনা করছি, যে মানুষটার কথা না বললেই নয়, অর্থাৎ বিজ্ঞান সাধনায় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান খুব গুরুত্বপূর্ণ। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান বিজ্ঞান চিন্তাভাবনায়। 19 শতক বাংলায় নবজাগরণের যুগে বা নবজাগরণের যুগে একদল প্রথিতযশা বিজ্ঞানীর আবির্ভাব ঘটে। ইনি কিন্তু বিজ্ঞানের কথা বলছে। এদের অন্যতম ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এর অবদানটা কোথায়? অবদানটা আলোচনা করতে গেলে তার ছাত্র জীবনের কথা আসবে। যে ছাত্র জীবনে তিনি আলোচনা করেছিলেন যে কিভাবে একটা জায়গা থেকে উত্তরণ হয়, সেই জায়গাটা তিনি আলোচনা করছিলেন। তো যাই হোক, যশোর জেলায় শিক্ষা গ্রহণের পর প্রফুল্লচন্দ্র রায় কলকাতার অ্যালবার্ট স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন এবং
পরবর্তীকালে মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে এফএ করে বিএ পাশ করেন। এই সময় তিনি গিলখ্রিস্ট বৃত্তিও লাভ করেন এবং পরবর্তীকালে বিলাত যাত্রা করেন। সেখানে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং পরে ডিএসসি ডিগ্রিও লাভ করেন। এবং এরপরে আসবে তার কর্মজীবন। দেখো, উনি যদি মনে করতেন ওখানেই তিনি থেকে যেতে পারতেন, এত শিক্ষায় শিক্ষিত যে মানুষ, তিনি ওখানে থেকে গেলে কোনো অসুবিধে ছিল না, কিন্তু তিনি কর্মজীবনের জন্য চলে আসেন, অর্থাৎ সেই ভারতে চলে আসেন। তাদের মনে হয় যে এইখানে উন্নতি করতে হবে, ভারতবাসীকে এগিয়ে নিয়ে যেতে গেলে বিজ্ঞান চিন্তার একান্ত প্রয়োজন। তাহলে সেটা কি করতে লাগলেন? কর্মজীবনে দেশে ফিরে 1888 সাল তিনি প্রেসিডেন্সি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপনা শুরু করেন। তিনি রসায়ন বিভাগ মানে কেমিস্ট্রির অধ্যাপনা শুরু করেন প্রেসিডেন্সি কলেজে। এবং 1896 তিনি আবিষ্কার করেন মার্কিউরাস নাইট্রাইট। 1902 তিনি লেখেন হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। এছাড়াও বিজ্ঞান বিষয়ক সরল করে বিভিন্ন সরল প্রাণীবিজ্ঞান নামেও বই লেখেন। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা তার জীবনের একটা অন্যতম কৃতিত্ব, যেখানে বহু বাঙালি কৃতিত্বের সাথে রিসার্চ করে গেছেন, কাজ করে গেছেন। যাই হোক, এর পরবর্তীকালে সারা জীবন ধরে তিনি বিজ্ঞান সাধনায় নিমগ্ন থেকেছেন। তিনি চেয়েছেন এদেশের মানুষ বিজ্ঞানে আলোকিত হোক, কারণ দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে বিজ্ঞান শিক্ষা একান্ত প্রয়োজন। সূচনাতেই আমি বলেছি, বিজ্ঞান ছাড়া, বিজ্ঞানের জয়যাত্রা ছাড়া দেশ এগোতে পারবে না। শুধু বিজ্ঞান করলেই হবে না, অন্যান্য বিষয়ে পড়তে হবে, ইংরাজি পড়তে হবে, বাংলা পড়তে হবে, ইতিহাস, ভূগোল নিঃসন্দেহে পড়তে হবে। সবকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশকে এগোতে গেলে বিজ্ঞানের অবদান কিন্তু কম নয়। যাই হোক, আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক তাকে বলা যায়, আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক। এবং আজকে যাদের কথা, যে মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, নীলরতন ধর প্রমুখ যে প্রথিতযশা যে বিজ্ঞানী আছে, তারা কিন্তু তারই ছাত্র। অর্থাৎ এই মানুষটার ছাত্র এই প্রথিতযশা বিজ্ঞানী। সেইরামই তারই যে এই কথাটা বললাম, যে সত্যেন্দ্রনাথ বসুর কথা বললাম, যেহেতু বললাম যে তার ছাত্রকে নিয়ে, অর্থাৎ এই সত্যেন্দ্রনাথ বসু নিয়ে কয়েকটা কথা একটু বলে রাখি এবার। অর্থাৎ প্রথমে বললাম আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তার অবদানকে নিয়ে। এবার আলোচনা করব অর্থাৎ তারই ছাত্র সত্যেন্দ্রনাথ বসু। 20 শতকে যে কজন বাঙালি বিজ্ঞানী বলতে হবে, যে বিজ্ঞান চর্চার বিষয়ে ভারতের পতাকা উড্ডীন করেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন এই মানুষটি, অর্থাৎ সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসুর অবদান কি? তিনি নর্মাল স্কুল, হিন্দু স্কুল, প্রেসিডেন্সি কলেজে শিক্ষকতা করেন। এবং এই প্রেসিডেন্সি কলেজে যখন পড়ছেন, শিক্ষক হিসেবে পেয়েছেন কে? যে প্রফুল্লচন্দ্র রায়কে, এবং যাকে বলা যায় কি, আগেই আমি বলেছি, আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক। তার শিক্ষক ছিলেন এই ধরনের মানুষ। যাই হোক, সেই সময় তিনি 1913 তিনি বিএসসি ডিগ্রি লাভ করেন এবং 1915 কলকাতায় থেকে তিনি এমএসসি পাশ করেন। পরবর্তীকালে তিনি কর্মজীবন শুরু, তিনি বিজ্ঞান কলেজের অধ্যাপনা শুরু করে দেন। দেখো, খুব গুরুত্বপূর্ণ, তিনি বিদেশে চলে গিয়ে ওখানে থেকে যেতে পারতেন, কিন্তু তা উনি করলেন না। উনি অধ্যাপনার কাজ শুরু করলেন। উনি মনে করতেন কি, যে ছাত্রদের মধ্যে বিজ্ঞান শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে। 1921 তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিডার হিসেবে যোগদান করেন। 1945 কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনি অধ্যাপক পদ তিনি লাভ করেন। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের ডিন হন। যাই হোক, 1959 সালে তিনি পদার্থবিদ্যার জাতীয় অধ্যাপক রূপেও তিনি কিন্তু মনোনীত হন। এবার শুধু এইটুকুনি বললেই হবে না, তার কৃতিত্বটা আলোচনা করতে হবে, যে এই মানুষটার কৃতিত্ব, প্রত্যেকটা মানুষ, এই ধরনের জ্ঞানী মানুষদের কৃতিত্ব, যে সেটাকে আলোচনা করব। কারণ আমি প্রায় আমার পড়ানোর একদম শেষ পর্যায়ে চলে আসছি আজকের মতো, কারণ একদিনে তো এই চ্যাপ্টারটাকে শেষ করা যাবে না, নিঃসন্দেহে পরের দিন আরও বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু এই মানুষটার কৃতিত্বের কথা একটু বলি, যেটা খুব জানা প্রয়োজন। তিনি বোসন কণা আবিষ্কার করেন। বোসন কণা আবিষ্কার করেন 1848 সালে তিনি কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ গড়ে তোলেন।
তার কাজের জন্য ফ্রান্স, ডেনমার্ক, সুইজারল্যান্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ থেকে তাকে সম্বর্ধনা দেয়া হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে। ভারত সরকার কর্তৃক তিনি পদ্মবিভূষণ উপাধিও পান। তাছাড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে উপাচার্য পদেও তাকে অলঙ্কৃত করে। শুধু কি তাই? তার শুধু এইটুকুনি অবদান? নিঃসন্দেহে নয়, তার আরও অনেক অবদান আছে। জনসমাজকে, জনগণকে বিশেষ করে বিজ্ঞান সচেতন করার জন্য তিনি কিন্তু যে বিজ্ঞান পরিষদ গঠন করেন এবং মাতৃভাষায় বিজ্ঞান চর্চার জন্য জ্ঞান ও বিজ্ঞান নামক পত্রিকা প্রকাশ করেন। খুব গুরুত্বপূর্ণ কথাটা বললাম, মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষার প্রসার। কারণ তখনকার দিনে বেশিরভাগ লেখা হতো ইংরাজিতে। সাধারণ মানুষের পক্ষে বিজ্ঞানের এই গুরুহ বিষয়গুলো বা ইংরাজি অনেকে বুঝতে পারতো না। তারা যাতে বুঝতে পারে সহজ সরল করে তাদের ভাষায়, প্রাঞ্জল ভাষায় তুলে ধরেন, যাতে সাধারণের মধ্যে সেই প্রসার বা প্রচার আরও বেশি হয়। যাই হোক, আজকে যতটা আমি আলোচনা করলাম, একদিকে বিকল্প চিন্তার উদ্যোগে আমি প্রথম দিকটা আলোচনা করলাম ছাপাখানার বিস্তার নিয়ে, যেখানে বললাম যে বর্তমান যে ছাপাখানার বিস্তার, আজকে যে আমি উদাহরণস্বরূপ তোমাদের বললাম পারুল প্রকাশনীর কথা, এই যে প্রকাশনী সংস্থা, কিভাবে এই প্রকাশনী সংস্থাগুলো প্রথম দিক থেকে এসেছে। পরবর্তীকালে আলোচনা করলাম বিজ্ঞান শিক্ষার ওপর। নেক্সট দিন আমি আসবো যখন, তখন আমি বাকি যে চ্যাপ্টারের বাকি বিষয়গুলো আলোচনা করব। শুধু তাই নয়, তার সাথে সাথে কিছু শর্ট কোয়েশ্চেন আলোচনা করে দেবো, কীভাবে তোমরা 2 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন লিখবে এবং কী ধরনের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষায়, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের, সেটাও আলোচনা করে দেবো। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমাদের পারুল প্রকাশনীর এই যে সময় ক্লাসে তোমরা উপকৃত হবে, এবং এই বলেই আজকে আমার পড়ানো শেষ করছি। নমস্কার।